বাংলা লিংক বাংলা পথে। বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন গত পর্বে আমরা খাগড়াছড়ি এসেছি, দেখেছি সূর্য উৎসব সহ অনেক কিছু। সেই ধারাবাহিকতায় আজও ঘুরব খাগড়াছড়ি শহরের ইতিউতি। তো চলুন অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা জানাই আমাদের সেই সব বীর শহীদদের যারা বুকে তাজা রক্ত দিয়ে লিখে গেছেন বাংলাদেশ। খাগড়াছড়ি শহরে ঢোকার মুখে খাগড়াছড়ি গেটের পাশে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি ফলক। আমরা এসেছি সেখানেই। ৭১ গোটা জাতি যে কতটা ঐক্যবদ্ধ হয়েছিল তার প্রমাণ ৭১। প্রত্যন্ত পাহাড়ি জনপদ হওয়াতে যে খাগড়াছড়ি স্বাধীনতার সংগ্রাম থেকে বিচ্ছিন্ন ছিল তা কিন্তু নয়। ভাষা, সংস্কৃতি, বর্ণ, ধর্ম ভিন্ন ভিন্ন হলেও দেশের মায়ায় এখানের আদিবাসী বাঙালি সবাই একত্র হয়েছিল লাল সবুজের তলে। হয়েছিল যুদ্ধ। খাগড়াছড়ির যুদ্ধ বা হিল ট্র্যাক্সের যুদ্ধগুলো ছিল একটু অন্যরকম। কেমন ছিল আসেন আমরা জানি। আপনার নাম? আমার নাম আলহাজ দোস্ত মোহাম্মদ চৌধুরী। আপনার নাম? মংসাদ হয় চৌধুরী। প্রথমে আপনার কাছে জানতে চাই, শহীদ মুক্তিযোদ্ধা একজনের নাম লেখা আছে, ক্যাপ্টেন আফতাবুল কাদের। তা একজন কেন? মহালছড়ি যখন পাক বাহিনীর সাথে যুদ্ধ হয় তখন উনি আহত হইয়া যাওয়ার পথে উনি শাহাদত বরণ করছেন, রামগঞ্জ যাওয়ার পথে। মানে পুরা খাগড়াছড়িতে আপনি বলতে চাচ্ছেন যে একটাই শহীদ হয়েছে, একজনই শহীদ হয়েছে। আপনি কি ত্রিপুরা? না, আমি মারমা। আপনি মারমা। একজন মারমা মানে একজন নন বাঙালি আমরা বলবো, আপনি তো বাঙালি না, তাহলে আপনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন? তখনকার পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করেছে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। মূলত আমাদের এলাকায় প্রথমে পাক বাহিনী আসে জুনের প্রথম দিকে। পাক বাহিনী আসার পর যখন গ্রামে তাদের তাণ্ডব দেখলাম, তখন মনে মনে সংকল্প করলাম যে না, এই দেশে আর থাকবো না। যেহেতু আমার আগেও অনেকেই গেছেন মুক্তিযুদ্ধে, আমি শুনেছি ওখানে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিচ্ছে এবং মুক্তিযোদ্ধারা এখানে এসে যুদ্ধ করতেছে। তো দেশের প্রতি একটা মানে মায়া রেখে বা ভালোবাসা রেখেই আমি তখন চিন্তা করলাম যে না, এখানে বসে থাকলে চলবে না, আমাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তখন আমি ওখানকার 25 জন আদিবাসী, মারমা আদিবাসী ছেলে মেয়েকে আমি অর্গানাইজ করে আমি প্রথমেই চলে যাই ভারতে। সেই সময় আপনার বয়স কত ছিল? সেই সময় আমার 18 বছর বয়স। 18 বছর মাত্র। ৭১ পহেলা জানুয়ারির পূর্ব মুহূর্ত পর্যন্ত এইটা ছিল একটা ইউনিয়ন, আচ্ছা, খাগড়াছড়ি ইউনিয়ন। আচ্ছা। আর আমাদের যোগাযোগ ব্যবস্থা কোনো কিছু ছিল না, রাস্তা ছিল না। করাহাট হইয়া একটা পিচিও রামগড় থেকে খাগড়াছড়িতে শুধুমাত্র একটা পিচিও ছিল। 25শে মার্চ তো সারা বাংলাদেশ পাক হানাদাররা যে তাণ্ডব লীলা চালাইছে। 26 তারিখ সকালে আমি শুনলাম যে আমার এক সাংগঠনিক কমান্ডার, সে বলল ওই পিচিও তাদের ঘরেই ছিল। সে বলল আজকে রামগড় থেকে আমাদের মুরব্বী সুলতান মিয়া, থানা আওয়ামী লীগের সেক্রেটারি, উনি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা ঘোষণা করছে, যার ফলে আমাদেরকে সেই স্বাধীনতার জন্য তৈরি এবং অগ্রসর হতে হবে। তো ওই দিনও আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, এবং স্বাধীনতার যে পতাকা, যে আমরা সেদিন তো ওই তৎকালীন পূর্ব পাকিস্তানের যে ম্যাপ ছিল, ওই ম্যাপ খচিত পতাকা আমরা ব্যবহার করতাম। জসকোরের ফুক দিকে যে টিন সেটটা আছে,
এটা ছিল এসডি অফিস, ওইটার সামনেই পতাকা উঠালাম প্রথম জি, তাও 10টা-11টার দিকে 26শে মার্চ। 26শে মার্চ আমরা স্বাধীন বাংলার পতাকা প্রথম উঠালাম। এখানে এখানে কোন সেক্টর কমান্ডারের ইয়েতে ছিল? তৎকালে সেক্টর কমান্ডার প্রথম ছিল জিয়াউর রহমান সাহেব কিছুদিন, তারপর রফিক সাহেব। কত তারিখে পাকিস্তানি সেনারা এদিকে আসলো, কোন রাস্তা দিয়ে আসছিল এবং সেই রাস্তায় কি শুনছি যুদ্ধ হয়েছিল? রাস্তা এখানে চলাচলের রাস্তা ছিল, এখানে আসার মেইন রাস্তা হলো নদীপথ। ফলে রাঙ্গামাটি থেকে লঞ্চ বা স্টিমার যোগে এখানে আসছে, কিন্তু তারা প্রথম আসার পথে ওই ইয়েতে বাধাগ্রস্ত হয়। কোথায়? নান্যাসর, যেখানে মুন্সি আব্দুর আব্দুর শহীদ হন, যেখানে আচ্ছা মেজর মীর শওকত সাহেব উনার ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট এবং যারা অন্যান্য জিসিউ ছিল সবাইকে নিয়ে অগ্রসর হয়েছে আবার মহালচরিতে ঘাঁটি কাটলেন। গাড়ার পরে সেখানে পাক বাহিনী আসতেই তাদের সাথে গোলাগুলি হয়েছে সিঙ্গিনালা নামক স্থানে। সিঙ্গিনালা মহালচরের পূর্ব সাইডে সিঙ্গিনালাতে হয়েছে। আর এই আফতাবুল কাদের সাহেব খুব সাহসী, উনি একদম সমরে চলে গেছেন, সামনে আগে গেছেন, যার ফলে অতি দুঃসাহস করার কারণে উনার শাহাদত বরণ করতে হয়েছে। উনি ইনজুরি না, স্কটের ডেথ হয় নাই, ওনাকে নিয়ে যাওয়ার পথে এই সিন্ধুকছড়ি হইয়া জালিয়াপাড়া হইয়া রামগড় নেওয়ার পথে প্রতিমধ্যে উনি ইন্তেকাল করেন। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের দুজনের কাছে জিজ্ঞেস করি, যুদ্ধ চলাকালীন সময় আমাদের তো যুদ্ধ বিরোধিতা করার লোকের অভাব ছিল না সে সময়, তা আপনাদের এখানে প্রথম মানে আপনাদের এখানে বিরোধিতা এটা কবে থেকে শুরু হলো? মানে রাজাকার পাক বাহিনী ভিতরে করার পর, মানে পাকিস্তানি সেনারা আসার পরে পাকিস্তানি সেনারা আসার পরে ওরা তো এখানে মানে জায়গাগুলো চিনতো না। চিন্তা না, যার ফলে ওদের ওই টেকনিক মানে অ্যাপ্লাই করে ওরা কি করলো, এখানে মানে একটা প্রশিক্ষণ দিল ওদেরকে, অনেক লোভ দেখাইলো যে বেতন দিব, এই দিব, রেশন দিব, সবকিছুই দিব, এই ধরনের বলে ওরা ধরেন অনেক লোককে এখানে ওরা ভাইস্ট করে ওখানে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলো। তখন 10 দিন 15 দিন এটা আমাদের এলাকায় হয়েছে জুনের দিকে। তখন অত্যাচার কেমন হয়েছিল? এই যে অত্যাচার যথেষ্ট হয়েছে। অত্যাচার বলতে ধরেন এখানে নারী ধর্ষণ তো আছেই, আর বিভিন্ন ধরেন আমাদের উপজাতি গ্রামগুলোর মধ্যে গিয়া ওই গরু ছাগল যাই পাইছে ওই রাজাকারদের মাধ্যমেই ওরা সংগ্রহ করে নিয়ে এসে এভাবে অত্যাচার করছে। আপনার অনেকে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলেও বসবাস করছে ভয়ে, এখন যাইতেও পারতেছে না, থাকতেও পারতেছে, এমন একটা অবস্থা ছিল তখন। আবার ওখানে ইয়াং যারা ছিল, ইয়াং এরা ধরেন কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা কিন্তু ঘর ছাড়া, কারণ ইয়াং জেনারেশন দেখলে ওরা ধরে মারমাদের ভিতরে একটু অত্যাচার বেশ হয়েছে, এই জন্য তারা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। এই জন্য সেই সময় চাকমাদের ভূমিকা কেমন ছিল? চাকমাদের ভূমিকা আসলে চাকমাদের ভিতরে ওই লিডিং পার্সন তো মেনলি রাজার সুবাদে ছাকমারা যারা নেতৃস্থানীয় তারাই পিস কমিটি অমুক সমুক ছিল। রাজা কি ইয়েতে ছিল না, আমাদের যুদ্ধের পক্ষে ছিল না, চাকমা রাজা ছিল বিপক্ষে। চাকমা রাজা উনি তো রাঙ্গামাটি। আর আমাদের যিনি রাজা এই রামগড় সাব ডিভিশন অর্থাৎ এই মহকুমা আজকের যেটা মংরাজা, উনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের সাহায্য সহানুভূতি উনি সম্পূর্ণ কিছু বিলাই দিচ্ছেন। আপনারা যে চিন্তা করে যে একটা স্বপ্ন দেখে স্বাধীন করলেন আমাদের দেশকে, আপনাদের সেই স্বপ্ন কি সফল হয়েছে? না, কখনো না। কারণ আমরা তো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন চেয়েছিলাম। আমাদের যে চেতনা ছিল, আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। আর আমাদের স্বপ্ন যেটা, সেটা তো আপনারাও জানেন যে মুক্তিযুদ্ধের চেতনা যেদিন বাস্তবায়িত হবে সেদিন এই দেশ হবে সোনার বাংলা। বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, আপনারা আছেন খাগড়াছড়িতে।
আজ আমাদের অনেক জায়গায় যেতে হবে, তাই ঝটপট জেনে নিন গত পর্বের কুইজের উত্তর ও তার বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল সূর্য কি, সঠিক উত্তর নক্ষত্র। এবারে ৬,৪৬৩টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৬,১২৯টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকার আহমদবাগের আফতাব খোকন। কংগ্রাচুলেশনস। আর আমরা চলে চলেছি খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায়। পানখাইয়া পাড়াতে সারব শীতের সকালের স্পেশাল নাস্তা। এটা কি আছে না শেষ? আছে আছে কই? বানাই গো গরম গরম এই এটা? ও ফাইন ফাইন। এটা কি পিঠা? শেষ মামু শেষ মামু শেষ মামু। ও শেষ মামু পিঠা খাই। এই খা আজ সকালে ট্রেডিশনাল নাস্তা না, পাহাড়ি নাস্তা হচ্ছে। কিভাবে বানাচ্ছেন বলেন? এই বিনি চাউল বানাইছে, গোলা গুড়িটা বিনি চাউল আর পাহাড়ি পিঠা পাহাড়ি কথা দি কয় কৌনিয়াও সেই। আর এটা এটা নারকেল। উংসি উংসি নারকেল নারকেল তুলসী। উংসি উংসি উংসি। এই উংসি। উংসি আচ্ছা। আর গাবরু গাবরু মানে? গাবরু মানে চিনি চিনি আচ্ছা, গাবরু মানে চিনি। এই চাল কি ভিজায় রাখছেন আপনি? এই বিজয় হ্যাঁ, এই ভিজায় ঢেকে দিয়ে পাট দিয়া। এই বিজয়ারে টুপি এই টুপি। আচ্ছা, তারপরে কোন বানাইছি এটা সিদ্ধ করছিলেন আগে? এই সিদ্ধ করেছি, বাজি করেছি, বাজি করিয়া এর ভিতরে দিয়েছি। এটাতে কি আছে? পিঠা পিঠা কি পিঠা এটা? এই যাও রোলা বানাও প্রিমু। প্রিমো পাহাড়ি পিঠা। আপনারা কি চাকমা না মারমা? মারমা কথা দি কই প্রিমো। প্রিমু। ও প্রিমু মানে কি তেল পিঠা? এই তেলি পিঠা, প্রিমো মানে তেলি পিঠা। প্রিমু মানে তেলে পিঠা। নাওগা লেবো চার নাইস। বন্ধুরা, আপনারা যারা শীতে খাগড়াছড়ি আসবেন তারা অবশ্যই আদিবাসী মারমাদের এই ট্র্যাডিশনাল পিঠা নাস্তা করতে ভুলবেন না। সকালবেলা এই ট্রেডিশনাল পিঠা দিয়ে নাস্তা করতে হলে আপনাকে আসতে হবে 7:30টার আগে। ওই জায়গাটার নাম কি? পানখাইয়া পাড়া। ও পানখাইয়া পাড়া, দুটা বট গাছের নিচে এরা থাকেন। দারুণ জিনিস, বিন্নি চালের জিনিস, খেয়েও মজা পাবেন। বাংলার পথে। খাগড়াছড়ি সহ পার্বত্য 3টি জেলায় বিষয় বৈচিত্র্যে ভরপুর। এই পার্বত্য অঞ্চলটি হিমালয় পর্বতের দক্ষিণ পূর্ব দিকের পাতকাই পর্বত থেকে শুরু করে আরাকান ইয়োমা পর্বতের পশ্চিম দিকের বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পর্বতমালার ছোট বড় পর্বত এবং নদীনালার অপ্রশস্ত উপত্যকা নিয়ে এই অঞ্চল গঠিত। এই পার্বত্য অঞ্চলে সব আছে, সমতল, পাহাড়ি, বন, নদী, ঝর্ণা, লেক, পশু পাখি, মানুষ, দৃষ্টিনন্দন ভূপ্রকৃতি সহ নির্মল বাতাস কি নেই এখানে। ভাই বোন বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই এই সোনার বাংলাদেশ ছেড়ে বিদেশ যাওয়ার চেষ্টায় হিমশিম খাচ্ছেন। তাদের জন্য একটা সুখবর, এবার নিউজিল্যান্ড যাবেন। নিউজিল্যান্ড যেতে লাগবে না কোনো ভিসা, ইমিগ্রেশন বা প্লেনের টিকিট। চলে আসুন খাগড়াছড়ি। খাগড়াছড়িতেই আছে নিউজিল্যান্ড। তার মানে আমি এখন আছি নিউজিল্যান্ডে। হ্যাঁ, নিউজিল্যান্ড। খাগড়াছড়ি শহরের 1.5 কিলোমিটার দক্ষিণে পানখাই পাড়ার পরেই নিউজিল্যান্ড। বিকেল হলেই এখানে শহরের মানুষ বেড়াতে আসে। খেয়াল করুন, পার্বত্য অঞ্চলে এমন সমতল ভূমি সচরাচর দেখা যায় না। ওই যে দূরে পাহাড় দেখছেন, ওটি আলু টিলা। যে দেশে বৃক্ষ নেই সে দেশে ভ্যান্না গাছই বৃক্ষ। আমরা যেমন হই হই করে পাহাড় দেখতে যাই, তেমনি পাহাড়িরা হই হই করে সমতল দেখতে আসে। কে, কবে, কেন এই এলাকাটির নাম নিউজিল্যান্ড রেখেছিলেন তা আমরা বলতে পারবো না, তবে অতীতে খাগড়াছড়ির নাম ছিল তারক। একসময় এই অঞ্চলে ছোট নদী মানে ছড়া বা ছড়ির দুধারে প্রচুর নলখাগড়া জন্মাত। সেই নলখাগড়ার খাগড়া আর ছোট নদীর ছড়ি মিলে হয়ে গেল খাগড়াছড়ি। আর এই যে দেখছেন, এটি গার্লস কলেজ হোস্টেল। আর আমরা চলেছি খাগড়াছড়ি শহরের সবচেয়ে প্রাচীন ইয়ংড বৌদ্ধ বিহারে। খাগড়াছড়ি পৌর বাজারের দক্ষিণে এই ইয়ংড বৌদ্ধ বিহারটি অবস্থিত।
1897 সালে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রায় বাহাদুর রেমরা চাই চৌধুরী এই বৌদ্ধ বিহার স্থাপন করেন। তিনি খাগড়াছড়ি বাজারেরও প্রতিষ্ঠাতা। এই বিহারের বৈশিষ্ট্য হল এখানে বুদ্ধের শয়নরত সবচেয়ে বড় মূর্তিটি রয়েছে। খাগড়াছড়িতে যত বিহার আছে তার মধ্যে এটি এবং মানিকছড়ির মহামণি বৌদ্ধ বিহারই সর্বপ্রাচীন। তো খাগড়াছড়ি ইয়ংড বৌদ্ধ বিহার দেখতে দেখতে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আপনারা দেখছেন খাগড়াছড়ি ঐতিহ্যবাহী ইয়ংড বৌদ্ধ বিহার। খাগড়াছড়ি পৌর বাজারেই রয়েছে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন শ্রীমত স্বামী ওঙ্কারগিরি মহারাজ। হিন্দু ধর্মমতে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু রক্ষাকর্তা আর মহেশ্বর ধ্বংসকর্তা। এগুলো সবই ভগবানের এক একটি রূপ। ভগবানের দ্বাদশ চক্রের এক চক্রের নাম নারায়ণ। লক্ষ্মী নারায়ণ মন্দিরে ভগবান নারায়ণের পূজা দেয়া হয়। এই পৃথিবীর যত জীব আছে সেই জীবকে রক্ষা করার জন্য ভগবান নারায়ণ এই মন্দিরে প্রতিষ্ঠিত। মন্দিরটির পুরাতন ভবনটি 1988 সালে সংস্কার করে পাকা করা হয়েছে। দেখছেন খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। বাংলার পথে। বন্ধুরা, খাগড়াছড়ির পৌর বাজারেই রয়েছে খাগড়াছড়ির সবচেয়ে বড় খাগড়াছড়ি শাহী জামে মসজিদ। খাগড়াছড়িতে পুরাতন ঐতিহ্যবাহী কোনো মসজিদের খোঁজ অবশ্য আমরা পাইনি। নির্মাণাধীন এই মসজিদটি বেশ বড় এবং সুন্দর। একই রাস্তায় প্রায় পাশাপাশি 3 ধর্মের 3টি ঐতিহ্যবাহী ধর্ম প্রতিষ্ঠান এই জেলার ধর্মীয় সম্প্রীতির কথাই মনে করিয়ে দেয়। বইয়ে পাওয়া তথ্য মতে খাগড়াছড়িতে মসজিদ আছে 250টি, মন্দির আছে 163টি, বৌদ্ধ বিহার আছে 210টি। 2001 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার জনসংখ্যা 5,16,900 জন, যার মধ্যে 47% মুসলমান, 36% বৌদ্ধ এবং 17% হিন্দু। তো মসজিদ দেখতে দেখতে লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হল, খাগড়াছড়িতে কয়টি উপজেলা আছে? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে A 5টি, B 8টি, C 12টি। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই। বলতে হবে খাগড়াছড়িতে কয়টি উপজেলা আছে। বাংলার পথে। বন্ধুরা, চলুন ঘুরে দেখি খাগড়াছড়ি শহর। শহরটা বেশি বড় না, এটি শহরের সবচেয়ে ব্যস্ত মোড় শাপলা চত্বর। 0 পয়েন্ট, চেঙ্গিস স্কোয়ার ও শাপলা চত্বর শহরের 3টি বড় মোড়। শাপলা চত্বরের চৌরাস্তার মুখে আছে মুক্ত মঞ্চ। শহরের জনসমাবেশ, গণজামায়াত সহ নানান অনুষ্ঠান এই মঞ্চে অনুষ্ঠিত হয়। এছাড়াও ঈদগাহ, পৌরসভা, আবাসিক হোটেল, পৌর বাজার সহ অনেক অফিস আদালত এই শাপলা চত্বরের আশেপাশেই পাবেন। বাংলাদেশের অন্য 2টি পার্বত্য জেলার মতো এই জেলাতে রয়েছে আদিবাসী বসতি। এই জেলার প্রধান অধিবাসীরা হল ত্রিপুরা, চাকমা, মারমা ও বাঙালি। প্রধান নদী হল 3টি, চেঙ্গি নদী, মাইনি নদী ও ফেনী নদী। খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার হয়ে শাপলা চত্বর আসতে আপনাকে পার হতে হবে খাগড়াছড়ি ছড়ার উপর খাগড়াছড়ি ব্রিজ। আর এই ব্রিজের পশ্চিম প্রান্তে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্য। পার্বত্য জেলাসমূহের উন্নয়নে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অনস্বীকার্য। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে এই জোন মানে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। শহরে ঢোকার মুখে তার ভাস্কর্যটি আপনাকে স্বাগতম জানাবে। সাধারণত যারা বেড়াতে আসেন তারা কিছু কেনাকাটাও করেন, তবে সেসব কেনাকাটা যদি ওই এলাকার নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যপূর্ণ হয় তাহলে কেনাকাটা শুধু কেনাকাটাই নয়, সেটা হয়ে যায় কালেকশন। খাগড়াছড়িতে আছে বেশ কয়েকটি আদিবাসীদের ট্র্যাডিশনাল বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের দোকান। দোকানগুলো থেকে আনকমন দারুণ দারুণ অনেক কিছু কিনতে পারবেন আপনার প্রিয়জনের জন্য। খাগড়াছড়ি আসবেন কিভাবে?
বলছি ঢাকা থেকে সড়ক পথে খাগড়াছড়ি 275 কিলোমিটার। বেশ কয়েকটি কোম্পানির বাস নিয়মিত খাগড়াছড়ি যায়, যেতে সময় লাগে কম বেশি 7 ঘন্টা, ভাড়া 300 টাকার মতো। খাগড়াছড়িতে এলেন, এবার খাবেন কি? খাগড়াছড়ি সব হোটেলের রান্নাই মজার, তবে আফরিং, সিস্টেম, জুমের মতো আদিবাসীদের হোটেলে স্পেশাল খাবার খেতে পারেন, আর সেটি হবে বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আপনারা এখন শহরের প্রধান সড়ক ধরে চলছেন। দুপাশে ছোট ছোট টিলার উপর বিভিন্ন অফিস আদালতের মাঝ দিয়ে চলে গেছে এই সড়ক। শহরটি পরিষ্কার ও ছিমছাম। শহর থেকে আশেপাশে যাতায়াতের জন্য এখানেও চাঁদের গাড়ি ব্যবহার হয়ে থাকে। খাগড়াছড়িতে বেশ কিছু ভালো আবাসিক হোটেল আছে, সেখানে থাকার বিষয়ে আগামী অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো। আরেকটা বিষয়, এই জেলার খাবার পানি কিন্তু খুব ভালো, বলতে পারেন 100% মিনারেল ওয়াটার। শহর পেছনে ফেলে আমরা এখন ছুটে চলেছি খাগড়াছড়ি সদর থেকে 24 কিলোমিটার উত্তরে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে। আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে গিয়ে এই পড়ন্ত বিকেলে সারাদিনের ক্লান্তি মুছে যাবে এক নিমেষে। আপনারা যারা রাঙামাটি গেছেন তারা রাঙামাটির ঝুলন্ত ব্রিজটা দেখছেন, রাঙামাটির আইকন। আর খাগড়াছড়ির এটা একটা ঝুলন্ত ব্রিজ। খাগড়াছড়ির মাইনী নদীর উপর 1990 সালে এই কাঠের ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়েছে। এই ঝুলন্ত সেতুটি পার হওয়ার সময় দোলে, সে এক দারুণ অনুভূতি। দীঘিনালার এই ব্রিজটি সুন্দরভাবে মেরামত, রক্ষণাবেক্ষণ ও যাতায়াত সহ পর্যটনের সামান্য সুযোগ করে দিলে খাগড়াছড়িতে দেখার মতো আরেকটি স্পট বৃদ্ধি পাবে। তো ঝুলন্ত ব্রিজ দেখেই শেষ হয়ে যাবে আজকের বাংলা লিঙ্ক বাংলার পথে। দেখা হবে আগামী পর্বে খাগড়াছড়ির দারুণ দারুণ স্পটে। আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন। বাংলা লিঙ্ক।